আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীকে হত্যা, একজনের মরদেহ নিখোঁজ। বিএনপি সরকার আগের ফ্যাসিবাদীদের পথে হাঁটা শুরু করেছে, অভিযোগ জামায়াত আমিরের। বিএনপি প্রত্যেকটি বিষয়ে পতিত পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। দেশে হাম ও হামের উপসর্গে আরও 11 শিশুর প্রাণ গেল, মৃতের সংখ্যা 250 ছাড়িয়েছে। রাজধানী পাম্পে এখনো মিলছে না প্রত্যাশিত জ্বালানি, অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। তারা হলেন জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে প্রধান সন্দেহভাজন ও লিমনের রুমমেট হিশাম আবু গার্বি নামের একজনকে। হিশাম পুলিশকে জানিয়েছেন বৃষ্টিকেও হত্যা করা হয়েছে, তার মরদেহ এখনও উদ্ধার হয়নি। যুক্তরাষ্ট্রে 17 এপ্রিল নিখোঁজ হন জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। দুজনই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী। ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন লিমন, আর নাহিদা পিএইচডি করছিলেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে। শুক্রবার নিখোঁজ লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে ফ্লোরিডার স্থানীয় পুলিশ। প্রধান সন্দেহভাজন লিমনের রুমমেট হিশামের দেওয়া তথ্য অনুযায়ী ট্যাম্পার হাওয়ার্ড ফ্র্যাঙ্কলিন ব্রিজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হিশামকে আটক করেছে পুলিশ। এদিকে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে যুক্তরাষ্ট্রের নিখোঁজ নাহিদার ভাই জাহিদ হাসান প্রান্ত জানিয়েছেন তার বোন আর বেঁচে নেই। মার্কিন গণমাধ্যম সিবিএস এর খবরে বলা হয়েছে, বৃষ্টির বাসায় রক্তের মধ্যে পড়ে থাকা দেহের একটি অংশের সঙ্গে তার ডিএনএর মিল পাওয়া গেছে। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। দেশ ও জনগণের স্বার্থে দক্ষ জনপ্রশাসন দেখতে চায় সরকার, জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীতে বিয়াম ফাউন্ডেশনের 3য় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে তিনি বলেন, নিজেদেরকে শুধু প্রশাসনিক কর্মকর্তা নয়, বরং জনগণের সেবক ভাবতে হবে। 1991 সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাত ধরে যাত্রা শুরু করে বিয়াম ফাউন্ডেশন। 3 দশকেরও বেশি সময় পর শনিবার ফাউন্ডেশনটির নতুন আরেকটি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষভাবে উল্লেখ্য যে উদ্বোধন শেষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। বলেন, প্রত্যাশিত দেশ গড়তে জনবান্ধব প্রশাসনের বিকল্প নেই। জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রত্যাশায় থাকা সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে বর্তমান সরকার। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আবারও স্পষ্ট করে দিয়েছে, এই রাষ্ট্রের মালিক এই দেশের জনগণ। সুতরাং জনপ্রশাসনের কর্মকর্তা হিসাবে রাষ্ট্রের মালিক জনগণের স্বার্থ এবং কল্যাণ নিশ্চিত করা আপনাদের প্রধান দায়িত্ব। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সরকারি কর্মকাণ্ড ঢেলে সাজানোর কথাও জানিয়েছেন তারেক রহমান। আমাদের লক্ষ্য ভবিষ্যতে সকল সরকারি সেবা তথ্য প্রযুক্তির মাধ্যমে নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এক্ষেত্রে দক্ষ মানব সম্পদ তৈরিতে বিয়ামের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সরকার বিয়ামকে আরও যে কোনো প্রয়োজনীয় সহায়তা প্রদানে প্রস্তুত। উন্নয়নের সুফল সব স্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করা হবে বলেও জানিয়েছেন সরকার প্রধান। জনগণ আমাদের ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। সুতরাং বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপি সরকার ফ্যাসিবাদীদের পথে হাঁটা শুরু করেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে এক সমাবেশে তিনি এই অভিযোগ করেন। এ সময় 11 দলীয় জোটের নেতারা অভিযোগ করেন, বিএনপি জুলাই ও জনগণের সঙ্গে প্রতারণা করছে।
ভবিষ্যৎ কি পরিণতি হবে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকাল 10টায় শুরু হয় আনুষ্ঠানিকতা। 11 দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা এতে অংশ নেন। তাদের পাশে দাঁড়াবে। সমাবেশে জুলাই শহীদ পরিবারের কয়েকজন সদস্য ও জুলাই যোদ্ধা বক্তব্য রাখেন। তারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের ওপর জোর দেন। তারা ভেবেছে গণভোটের গণরায়কে গলা টিপে হত্যা করে এই জাতিকে তারা দাসের মতো ব্যবহার করবে। গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিতে বলেছেন, আর যখন নির্বাচন আপনারা জিতে গেলেন 51% বেশি আপনারা ভোট পেয়ে গেলেন, এমপি পেয়ে গেলেন, অমনি আপনারা সব কিছু ভুলে গেলেন। এ সময় 11 দলীয় জোটের নেতারা বলেন, সংস্কার ও পরিবর্তনের লক্ষ্যে দেশের মানুষ রায় দিয়েছে, কিন্তু বিএনপি সরকার তা অস্বীকার করছে। আমার জানা নেই, যারা এখানে অভিজ্ঞ আছেন, মুরব্বী আছেন, তারা বলতে পারবেন বাংলাদেশের ইতিহাসে এত কম সময়ে মাত্র 2 মাসে কোন সরকার এতটা অজনপ্রিয় হয়েছিল কিনা। এবারের মানুষের ম্যান্ডেট ছিল সংবিধান সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে, সংসদকে গাঠনিক ক্ষমতার মাধ্যমে সংবিধানের আমূল সংস্কার মানুষ দেখতে চেয়েছে। আপনারা যেই কথা বলছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, এটা মূলত জনগণের সঙ্গে নতুন করে আরেকটি প্রতারণা এবং ভাওতাবাজি। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির অভিযোগ করেন, সরকার মুখে জুলাইয়ের কথা বললেও তাদের বাস্তব অবস্থান এর বিপক্ষে। বিএনপি প্রত্যেকটি বিষয়ে পতিত, পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। আমরা একসাথে মজলুম ছিলাম। বিনয়ের সাথে বলতে চাই, হাজার চেষ্টা করেন ওই আওয়ামী লীগ হতে পারবেন না, দুর্বল আওয়ামী লীগ হতে পারবেন। এই জুলাই না হলে ক্ষমতার তাক আপনারা এনজয় করতে পারতেন না। শাহবাগে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের উপর হামলার সমালোচনা করেন জামায়াতে ইসলামীর আমির। আমরা কোনো আদুভাই দাদুভাই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমাদের সন্তানদের উপর সরিগুড়া আমরা এটা দেখতে চাই না। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। জামায়াতে ইসলামীর আমিরের এমন অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, জামায়াত নির্বাচনের আগে থেকেই স্থিতিশীল পরিবেশ নষ্টের চেষ্টা করছে। আগামী 1 মে বিশ্ব শ্রমিক দিবসে সমাবেশ করবে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল। সমাবেশে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন। কর্মসূচি সফল করতে রাজধানীর নয়াপল্টনে যৌথ সভার আয়োজন করে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব। সভার আলোচনা ছাপিয়ে কেন্দ্রবিন্দুতে উঠে আসে জামায়াতে ইসলামী আমিরের সাম্প্রতিক এক বক্তব্য, যেখানে বিএনপির বিরুদ্ধে ক্ষমতার জন্য ইঞ্জিনিয়ারিং করার অভিযোগ তোলা হয়। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী আমিরের বক্তব্যের কড়া জবাব দেন বিএনপি মহাসচিব। যে জামায়াতে ইসলামের আমির তিনি বলছেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, এবং তিনি বা তার দল যে কখনোই সুস্থভাবে চিন্তা করেন না তার প্রমাণিতটা হয়েছে। জামায়াতে ইসলামের আমিরের এই বক্তব্য আমরা প্রত্যাখ্যান করছি, শুধু নয় নিন্দা জানাচ্ছি এবং ক্ষোভ প্রকাশ করছি। মির্জা ফখরুল আরও বলেন, যারা ষড়যন্ত্রে রাজনীতি করে টিকে থাকতে চায় তাদের রাজনৈতিকভাবে নির্মূল করবে বিএনপি। বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের উপরে বিভিন্নভাবে আপনার প্রচেষ্টা চালানো হচ্ছে। ওই শক্তিটির পক্ষ থেকেই একটা আবার ধূম্রজাল সৃষ্টি করা, আবার একটা বিভেদ সৃষ্টি করা, একটা ফ্যাসিস্ট শাসনের পায়তারা তারা করছে কিনা সেটা আমাদেরকে চিন্তা করতে হবে, দেশবাসীকে চিন্তা করতে হবে। তাদের যে অতীত ইতিহাস, সেই ইতিহাস আমরা সবাই খুব ভালো করে জানি। সেই কারণেই সমগ্র জাতি অত্যন্ত সচেতনভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে। দেশের স্থিতিশীলতা নস্যাৎ করার অপচেষ্টা সফল হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব। সচেতন ছাত্র সমাজ বরাবরই। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 11 শিশুর মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এ নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যু সংখ্যা দাঁড়ালো 251।
শনিবার সকাল পর্যন্ত আগের 24 ঘন্টায় সারা দেশে 1058 রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে 229 রোগীর শরীরে নিশ্চিত হামের সংক্রমণ পাওয়া গেছে। বাংলাদেশে হাম পরিস্থিতিকে উদ্বেগজনক হিসেবে আখ্যায়িত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বাস ভাড়া কিলোমিটার প্রতি 11 পয়সা বাড়ানো হলেও রাজধানীর বেশিরভাগ বাস আগের ভাড়ায় নিচ্ছে। কিছু বাস অবশ্য অনেক বেশি আদায় করছে, যা নিয়ে আজ যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। 20 টাকা ভাড়া, 29 টাকা আগের ভাড়া ভাইয়া। হ্যাঁ, তো 10 টাকা ভাড়া বাড়ছে। জি, বেশি রেখেছে, 5 টাকা বেশি। না, এখন পর্যন্ত আগের ভাড়াই নিচ্ছে। আগের ভাড়াই নিচ্ছি আমরা, কোম্পানিরা ডিসিশন করবে ভাড়া বাড়বে কিনা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে কিলোমিটারে 11 পয়সা ভাড়া বাড়িয়েছে সরকার। এই ভাড়া কতটা যাত্রীদের উপর প্রভাব ফেললো সেটাই দেখবো এখন। আপনারা কি এখানে ভাড়া বাড়তি দিচ্ছেন না আগের ভাড়া দিচ্ছেন? না, এখন পর্যন্ত আগের ভাড়াই নিচ্ছে। 20 টাকা ভাড়া নিলে আগের ভাড়াই তো নিচ্ছে। আর তেলের দাম তো বাড়ছিল 20 টাকা, তারা এখানে অ্যাডজাস্ট করে কত নিবে? এখানে তো আগে ভাড়া বেশি বাড়ায়। আমরা কোনো ভাড়া বেশি নিচ্ছি না, যেটা ভাড়া সেটাই নিচ্ছি, কিন্তু আমাদের যাত্রীর এই মুহূর্তে অনেক সংকট। ফার্মগেটে এখানে যাত্রীদের বেশ চাপ থাকে, এখনও সেই চাপ রয়েছে এবং প্রচণ্ড গরমের মধ্যেও যাত্রীরা অনেকে বাসে করে তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন, যাচ্ছেন। অলরেডি তারা বলতেছে ভাড়া নাকি বাড়তি, কিন্তু ভাড়া তো 10 টাকা দিলে হয়, 15 টাকা রাখলো না, 20 টাকা রাখলো, কেন রাখলো তো জানি না, তার এই কথাই বলছে। আর সকালে এসেছিলাম 10 টাকা রেখেছে, আর এখন আবার 15 টাকা রেখেছে। জি, বেশি রেখেছে, 5 টাকা বেশি। 10 টাকা বা 15 টাকা হতে পারে, সেই ভাড়া এখন 20 টাকা নেওয়া হচ্ছে, এরকম অভিযোগ আমরা পেয়েছি। সবাই বলছে আপনি ভাড়া বেশি নিচ্ছেন। না 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 না, কেমন? আমাদের আগের ভাড়াই হলো 20 টাকা, বুঝছেন? গুলিস্তান আগের ভাড়ায় 20 টাকা, আমরা আগের ভাড়া এখনো কাটতেছি, বুঝছেন? এখনো আমরা বাড়তি ভাড়া কাটতেছি না। বেশিরভাগ যাত্রী বলছে যে ভাড়া বেশি নিচ্ছে। আপনি বলেন কে দিচ্ছে বেশি? ভাইয়া, আপনি কি ভাড়া বেশি দিয়েছেন? বলেন। আমি জাহাঙ্গীরনগর গেট থেকে উঠছি, গুলিস্তান নামবো, ভাড়া চাচ্ছে 30 টাকা। ঠিক আছে, 20 টাকা ভাড়া, 29 টাকা। 20 টাকা আগের ভাড়া ভাইয়া। হ্যাঁ, তো 10 টাকা ভাড়া বাড়ছে, 20 টাকার হলো আগের ভাড়া। 10 টাকার ভাড়া, 20 টাকার ভাড়া কি 30 টাকা হয়েছে? জাহাঙ্গীর ঘেট থেকে শাহবাগে কত ভাড়া? 20 টাকা। কয় কিলো এখানে? এখানে কিলো আপনার কিলো যে কত তা তো বলতে পারলাম না। কিলোমিটার প্রতি 11 পয়সা ভাড়া বাড়ানো হলেও এখন পর্যন্ত আমরা যতগুলো বাসে উঠেছি বেশিরভাগ বাসে ভাড়া এখনো বাড়ানো হয়নি। যাত্রীরা বলছে আগের ভাড়া দিয়ে তারা গন্তব্যে যাচ্ছেন। তবে বিআরটিসির একটি বাসে আমরা যাত্রীদের অভিযোগ পেয়েছিলাম, তারা বলছিলেন যে বাড়তি ভাড়া রাখা হয়েছে। তবে আরেকটি বিআরটিসি বাসে উঠেছি, সেখানে কিন্তু বাড়তি ভাড়া নেওয়া হয়নি। সার্বিকভাবে বাস ভাড়া না বাড়লেও বেশ কিছু বাসের যাত্রীরা অভিযোগ করেছেন সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও বাড়তি ভাড়া তাদের কাছ থেকে আদায় করা হচ্ছে। তাই সরকারের কঠোর নজরদারির প্রত্যাশা করেছেন যাত্রীরা। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর পাম্পে এখনো মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি, শেষ হচ্ছে না দীর্ঘ অপেক্ষা। সরকার তেলের সংকট নেই বললেও বাস্তব চিত্র ভিন্ন। পাম্প কর্তৃপক্ষ বলছে সকাল থেকে তেল দিতে পারলে ভোগান্তি কমে আসবে। তেলের জন্য এই দীর্ঘ অপেক্ষা এবং ভোগান্তি শেষই হচ্ছে না। গাড়ি এবং মোটরসাইকেলের যে অপেক্ষা আমরা দেখতে পাচ্ছি সেটি মূলত অকটেনের চাহিদা, কিন্তু বাংলাদেশ অকটেন উৎপাদন করে এবং আমদানিও বাড়ানো হয়েছে। সরকারের পক্ষ থেকে সরবরাহ বাড়ানোর ঘোষণাও দেওয়া হয়েছে, আবার দামও বাড়ানো হয়েছে, কিন্তু তারপরও এই অকটেনের সংকট কেন চলমান সেটি একটি বড় প্রশ্ন। এর উত্তর খুঁজতে গিয়ে তিনটি বিষয় সামনে এসেছে। প্রথমত আতঙ্ক ও ভোক্তার অতিরিক্ত চাহিদা, দ্বিতীয়ত অসাধু ব্যবসা ও মজুতদারি এবং সবশেষ বিপিসির তেল বন্টন ও বিক্রয় ব্যবস্থা। সংকটের শুরু মার্চ মাসে। সরকার রেশনিং বা কম বিক্রির ঘোষণা দেওয়ার পর তখন ভোক্তার যে আতঙ্ক তৈরি হয়েছিল সেটি এখনো কাটেনি। কিছু মজুতদারি ব্যবসায়ী কিছু বিঘ্ন ঘটাচ্ছে, ঠিক আছে, এদেরকে ধরা উচিত। মিডিয়াতে বলতেছে যে তেল উপচে পড়তেছে, তেল রাখার জায়গা নাই, জাহাজ আনলোড হতে পারতেছে না, এদিকে মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে। আমরা একজন স্টুডেন্ট হিসেবে খুবই হ্যাসেল, এই যে সময়টা রাস্তায় চলে যায়। এছাড়া তেলের সংকটে একটা অসাধু ব্যবসা বা কালোবাজারি চক্র তৈরি হয়েছে। সংকট শুরুর পর 1.5 মাসে অভিযানে 5,77,000 লিটার তেল উদ্ধার হয়েছে। আমাদের চাহিদা অনুযায়ী তেল দিবে, বা আমরা আগে যেভাবে তেল পেয়েছি ওইভাবে যদি তেল পাই তখন মনে করব যে হ্যাঁ আমাদের এখন স্বাভাবিক হয়েছে। তেলের দাম বাড়ছে, মনে করে যে তেলের দাম বেড়ে গেছে, এখন তো আর সমস্যা থাকার কথা না, ওরকম কোনো আমরা ওইটার কোনো প্রভাবই আমাদের কাছে পড়ে নাই।
বিপিসি বলছে অতিরিক্ত চাহিদা সত্ত্বেও গত বছরের এপ্রিল মাসের তুলনায় এবছর এপ্রিলের প্রথম ১৯ দিনে দৈনিক গড়ে ৫৫,০০০ লিটার তেল কম বিক্রি করেছে তারা, যার কারণে পাম্পগুলোতে তেল সংকট রয়ে গেছে। কারণ ওই যে 20% সর্ববৃদ্ধি করার ফলে কিছুটা তো এটা উপকৃত হয়েছে, হ্যাঁ এফেক্ট হয়েছে। আর যদি সামান্য কিছু পরিমাণ বাড়ায় তাহলে পরে আপনার ধর রাতে পাম্পগুলো তেল থাকবে, হ্যাঁ। আর যদি ওনারা মনে করে যে না হোল বাংলাদেশ বাড়াবেন না, তাহলে কি পয়েন্টের পাম্পগুলোতে বাড়িয়ে দিলে পরে রাতে তেল থাকলে সকালে আর এই সমস্ত পাম্পে ট্রাবল হবে না এবং রাস্তায় ট্রাফিক মুভমেন্টের সমস্যা হবে না। জ্বালানি তেলের এই সংকট সমাধানে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। বজ্রপাত থেকে জীবন রক্ষায় সরকারের একমাত্র উদ্যোগ বজ্র নিরোধক যন্ত্র স্থাপন। মাত্র 15 জেলায় এই প্রযুক্তি স্থাপন করা হলেও তা তেমন কাজে আসছে না। নেই আগাম সতর্কবার্তার প্রযুক্তি। বিশেষজ্ঞরা বলছেন বজ্র নিরোধক যন্ত্র সঠিক জায়গায় ও উপযুক্ত নকশা অনুযায়ী স্থাপন করতে হবে। জি ভাই, গত শনিবারে সুনামগঞ্জে বেশ কয়েকজন মানুষ বজ্রপাতে মারা গেছে। তো বজ্রপাত হলে আপনারা আগাম কোনো বার্তা পান কিনা হাওরে যখন কাজ করেন? না, বজ্রপাত হলে আমরা আগাম কোনো বার্তা পাই না। আর অনেক বড় হাওরের মধ্যে আমরা ধান কাটা গেলে বার্তা পাইলেও আমাদের কিছু করার নাই। কৃষক সাইজুদ্দিন জানাচ্ছিলেন মাঠে কাজ করার সময় বজ্রপাতের আতঙ্কের কথা। এই আতঙ্ক বেড়ে যাওয়ার কারণ আগাম সতর্ক বার্তা না পাওয়া। দেশে মোট বজ্রপাতের শতকরা 70% এপ্রিল থেকে জুন মাসে হয়ে থাকে, আর ক্ষতিগ্রস্ত অঞ্চলের তালিকায় শীর্ষে হাওড়া অঞ্চল। এই সময়ে জীবনের ঝুঁকি নিয়ে কৃষকরা শস্য ঘরে তোলার কাজে ব্যস্ত থাকেন। হাওড়ের ধান দুজন না কাটি, যে কোনো সময় টাটা পানি বন্যায় তোমার তুলে যেতে পারে, টাটা চিন্তা করলে আমরা তখন হইতো না, আমরা মরণের ভয় করলেও হইতো না, আমরা ধান কাটতে হইব। 2016 সালে বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা দেয় সরকার। 2021-22 অর্থ বছরে সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা সহ 15টি বজ্রপাত প্রবণ জেলায় কোটি কোটি টাকা ব্যয়ে বজ্র নিরোধক যন্ত্র স্থাপন করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। সরকার বজ্রপাত নিরোধনে নানা ধরনের উদ্যোগ নিয়েছে, যার মধ্যে ছিল বজ্র নিরোধক দণ্ড ও তালগাছ লাগানোর মতো প্রকল্পগুলো। কিন্তু সরকারের নেওয়া প্রতিটি প্রকল্পই সফলভাবে ব্যর্থ হয়েছে। কিন্তু ঠিক কী কারণে সরকারের নেওয়া এই প্রকল্পগুলো ব্যর্থ হয়েছে, জানে কি দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করা সরকারি সংস্থাগুলো? এ বিষয়ে নানা উদ্যোগ নেওয়ার কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এই কর্মকর্তা। আমরা একসময় ইনফ্রাস্ট্রাকচারে কিছু তৈরি করেছিলাম, টিআর কাবিখা দিয়ে লাইটেনিং অ্যারেস্টার। তবে এগুলি আবার একটি সীমাবদ্ধতা আছে, রেডিয়াস 100 মিটার। ফলে আমাদেরকে দেখতে হবে যে হাওর এলাকা যেখানে বেশি হয়, এত বিশাল এলাকায় আমরা কতগুলা এগুলি করতে পারব। বাস্তব চিত্র হলো অধিকাংশ বজ্র নিরোধক কাজে আসছে না। কাজে না আসায় বজ্র নিরোধক নিয়ে প্রশ্ন তুলছে বিশেষজ্ঞরা। এটা কমিউনিটির ইনভলভমেন্ট দরকার খুব, সেটা নাই। সেটাই এই প্রজেক্টের ব্যর্থতার সবচেয়ে বড় কারণ। এবং স্থান নির্বাচনের জন্য মানুষকে ইনভলভ করা হয় না। এটা লোকাল গভর্নমেন্টের কাজ, এটা লোকাল গভর্নমেন্টকে দিয়ে করতে হবে। সেটা আমাদের দেশে লোকাল গভর্নমেন্ট নাই, আর 2-3 বছর ধরে লোকাল গভর্নমেন্টই নাই। থাকলেও তাদেরকে এই কাজে ইনভলভ করা হয় নাই প্রথমে যখন এটা বসে। এটা কন্ট্রাক্টর, ডিসি অফিস এগুলি কাজ করেছে, এবং ফলে এই ধরনের কোনো কিছু এটা কাজ করবে না। সেটার একটা শেল্টার থাকতে হবে, মানে একটা ছাদ, এবং সেই ছাদের স্ট্রাকচারাল দিকটা, মানে সেটা যাতে বজ্রপাতে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং স্ট্রাকচার ছাড়া ওই যে তার কিন্তু বজ্রপাত নিরোধক দণ্ড এগুলি থাকতে হবে। বজ্রপাতে নিহত ও আহত ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে থাকে সরকার, কিন্তু আহত ব্যক্তির চিকিৎসায় নেই কোনো নির্দিষ্ট ব্যবস্থা। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশ সহ 75 দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তবে এই স্থগিতাদেশ পর্যটক ও শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অব স্টেট। শনিবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে 75টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করা হয়েছে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। এসব দেশের অভিবাসীদের মধ্যে যুক্তরাষ্ট্রের করদাতাদের ব্যয়ে সরকারি সহায়তা গ্রহণের হার বেশি। এই স্থগিতাদেশ পর্যটক ও শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
সম্প্রতি পাশ হওয়া ব্যাংক রেজুলেশন আইন অস্বচ্ছ ও দুর্বল। এটি ব্যাংক খাতে কার্যকর ভূমিকা রাখতে পারবে না, বরং এর মাধ্যমে পুরনো লুটেরাদের ফিরে আসার সুযোগ তৈরি হয়েছে। আজ রাজধানীতে এক আলোচনায় এমন মন্তব্য করেন বক্তারা। সংকটে থাকা ব্যাংকের পুনর্গঠন ও ব্যবস্থাপনার লক্ষ্যে সম্প্রতি জাতীয় সংসদে পাশ হয় ব্যাংক রেজুলেশন আইন 2026। শনিবার আইনটি নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে সেমিনারের আয়োজন করে ভয়েস ফর রিফর্ম নামের একটি সংগঠন। এতে বক্তারা বলেন, নতুন আইনে দুর্বল ও সংকটে থাকা ব্যাংকগুলোর প্রকৃতপক্ষে কোনো উন্নতি হবে না, উল্টো লুটপাটকারীরা সুযোগ পাবে। যে অ্যাসালাম গ্রুপে ছাড় দেওয়ার জন্য আপনি নতুন এই প্রভিশনগুলো অ্যাড করেছেন, যাদের জন্য আজকে এই ব্যাংকগুলোর দুরবস্থা, তাদেরকে অ্যাকাউন্টেবল করা হচ্ছে না, তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে না। তো আমাদের যিনি এখন মহামান্য বঙ্গভবনে আছেন, তিনি তো কোথায় থাকার কথা? এখন জেলখানায় থাকার কথা। এই ধরনের একজন লুটেরা সহযোগী নেবলার যিনি আমাদের রাষ্ট্রপতি, আমরা জাতি হিসাবে আত্মমর্যাদাবোধ সম্পন্ন হতে পারি কিনা? আমরা ব্যাংক রেজুলেশন আইন 2026-এর মাধ্যমে অর্থ পাচারকারীদের বেনামে ফেরার পথ তৈরি হয়েছে বলে মনে করেন অন্য বক্তারা। সুতরাং যারা দায়ী, সেটা শুধু যে খেলাপি যারা আছেন, যারা টাকা পাচার করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা বিষয়, যারা এটার সঙ্গে জড়িত তাদের নিয়ন্ত্রক পর্যায়ে যারা আছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা জরুরি। ইনিশিয়ালি সরকারের ইচ্ছাই ছিল না এটাকে অ্যাপ্রুভ করার, কিন্তু পরে তারা করলেন এবং করলেন ইন এ ওয়ার্স ফর্ম। তো আপনি 10 বছর আগে যারা শেয়ার লুজ করেছে তাদের আসার কিন্তু উইন্ডো ওপেন করা হয় না। এটাও আরেকটা প্রতারণা, আরেকটা ব্যাপক অত্যন্ত নিম্নমানের চালাকি করেছে সরকার। যারা ব্যাংকগুলোকে লুটপাটের আখড়া বানিয়েছে তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা। ডিপার্টমেন্ট থাকতে পারে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। ব্যাটারি চালিত রিকশা দৌড়াতে ভোগান্তিতে পড়েছেন পঞ্চগড় পৌরবাসী। প্রশিক্ষণবিহীন চালক আর অনিয়ন্ত্রিত গতির কারণে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। যানজটেরও অন্যতম কারণ এই রিকশা। উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড় শহর জুড়ে দিন দিন বাড়ছে অটোরিকশা ও সিএনজি চালিত যানবাহনের সংখ্যা। শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লেগে থাকে যানজট। রাস্তা পার হতে গিয়ে নিয়মিত ঘটছে দুর্ঘটনা। জেলা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের তথ্য মতে শহরে প্রতিদিন গড়ে 2000 ইজি বাইক ও 4000 ব্যাটারি চালিত রিকশা এবং 4000 ব্যাটারি চালিত ভ্যান চলাচল করছে। এর মধ্যে অধিকাংশ চালকের নেই ড্রাইভিং লাইসেন্স কিংবা প্রয়োজনীয় প্রশিক্ষণ। অনিয়ন্ত্রিত অটোগুলিকে একটা নিয়ন্ত্রণের মধ্যে, একটা কাঠামোর মধ্যে নিয়ে আসলে এটা শহরের সুশৃঙ্খলতা ফিরে আসবে। এদের প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত, না হলে হয় কি হঠাৎ করে এরা অটোগুলা ঘুরায়, আমরা গাড়ি মোটরসাইকেল নিয়ে যারা চলাচল করি এরা খুব বিপদে পড়ে যায়। শহরে অটোরিকশা দাঁড়ানোর নির্ধারিত স্থান না থাকায় যত্রতত্র পার্কিং করতে বাধ্য হচ্ছেন চালকরা, ফলে তৈরি হচ্ছে যানজট। প্রতিটা গাড়িতে 700 টাকা করে টোল দেওয়া হয়, অথচ পৌরসভার মেয়র মহোদয় আমাদেরকে আশ্বস্ত করে বারবার যে আমাদেরকে একটা করে এক জায়গায় স্থান দিবে, কিন্তু আমরা স্থান পাইনি। সুষ্ঠু পরিকল্পনা, নির্দিষ্ট রুট নির্ধারণ এবং চালকদের বাধ্যতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা না করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মত বিশিষ্টজনদের। এদিকে জেলার পুলিশ সুপার জানিয়েছেন, যানজট নিরসনে নিরলস কাজ করে যাচ্ছে ট্রাফিক পুলিশ। পাশাপাশি পরিচালনা করা হচ্ছে মোবাইল কোর্ট। ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ এবং গাড়ি ঘোড়া নিয়ন্ত্রণে আমরা কার্যকর ভূমিকা রাখছি। ইনশাল্লাহ কোথাও যেন কোনো গাড়ি অযাচিতভাবে কোথাও না দাঁড়ায়, ওনাদের সামনে পড়ার সাথে সাথে এই যে ইয়েগুলো আছে, পরিবহনগুলো আছে, সেগুলোকে আমরা কিছুর বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি এবং কিছুকে আমরা ওয়ার্নিং দিই। স্থানীয়রা মনে করেন, পঞ্চগড় শহরে বাড়তে থাকা অটোরিকশা ও সিএনজির চাপ সামাল দিতে প্রয়োজন কার্যকর উদ্যোগ, সচেতনতা আর কঠোর নজরদারিতেই মিলতে পারে সমাধান। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।
পাকিস্তান সফর শেষে আজ রাজধানী ইসলামাবাদ ছেড়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা এই খবর দিয়েছে। পাকিস্তান ছাড়ার আগে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করেছেন। এই অবস্থায় অনিশ্চয়তায় পড়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি আলোচনা। হরমুজ প্রণালীতে জটিলতা সৃষ্টি হওয়ায় পানামা উপসাগরে জলযানের চাপ বেড়েছে। অনেক জাহাজ আটকে পড়েছে এই চ্যানেলে। শত শত বাণিজ্যিক জাহাজ, পালতোলা নৌকা ও প্রমোত্তরী ট্রানজিটের অপেক্ষায় রয়েছে। মধ্যপ্রাচ্য সংকটে হরমুজ প্রণালীর বিকল্প হিসেবে চাপ বেড়েছে পানামা খালের ওপর, ফলে আরও সংকীর্ণ হয়েছে প্রবেশপথটি। এমন পরিস্থিতিতে আগাম বুকিং দিচ্ছে অনেক শিপিং কোম্পানি। বুকিং ছাড়া জলযানকে পারাপারের অপেক্ষায় থাকতে হচ্ছে 5 দিন পর্যন্ত। পরিস্থিতি মোকাবেলায় ট্রানজিট সুবিধা দিতে নিলামের আয়োজন করেছে খাল কর্তৃপক্ষ। সেখানে চালু হয়েছে নতুন ব্যবসা। এখন যেটা বদলে যাচ্ছে তা হলো বিভিন্ন রকমের বাড়তি আয়। এর ফলে খেলার নিয়মই বদলে যাচ্ছে। শিপিং কোম্পানিগুলো এখন আর শুধু পণ্য পরিবহনের দিকেই নজর দিচ্ছে না, তারা পরিবহন, বন্দর ও তথ্যের ওপর সমন্বিত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। যদিও হরমুজ স্বাভাবিক অবস্থায় ফিরলে জলযানের বাড়তি চাপ থাকবে না পানামা খালে, তবে নতুন করে ব্যবসার যে প্রবণতা তৈরি হয়েছে তা বহাল থাকবে, এমনটি বলছেন বিশেষজ্ঞরা। যখন হরমুজ স্বাভাবিক হয়ে যাবে, আজকে যে পরিমাণ জাহাজ পানামা দিয়ে চলাচল করছে সেটি কমবে। তবে এই যে প্রবণতা তৈরি হলো, যার কথা আমি বলছি, সেটা বহাল থাকবে এবং তারও একটা কাঠামোগত পরিবর্তন হয়ে নতুন কিছু একটা হবে। পানামা খাল কর্তৃপক্ষ জানিয়েছে 2026-27 অর্থ বছরের প্রথমার্ধে জাহাজে মালামাল পরিবহন আগের চেয়ে 5 ভাগ বৃদ্ধি পেয়ে 254 মিলিয়ন টনে পৌঁছেছে। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলি খেলায় দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। আজ 25 মিনিটের লড়াইয়ে তিনি একই জেলার রাশেদ বলিকে হারিয়েছেন। লালদিঘি ময়দানে এ বছর 108 জন বলি অংশ নিয়েছেন। বলি খেলার মূল আয়োজন শুরু হয় শনিবার বেলা 3:30টায়। ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয় আগের বারের চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ ও একই জেলার রাশেদ বলির মধ্যে। 25 মিনিট ধরে চলে লড়াই। এক পর্যায়ে রাশেদকে পরাজিত করেন বাঘা শরীফ। আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এবং কি কুমিল্লার নামটা ধরে নেওয়ার জন্য এই শাহজালাল বলি আসে। তো আসলে শাহজালাল বলি কোনো খেলার বয়স নাই, শুধু আমাদের জন্য আসে। আমি জানি দিদারের মতন ভালোকে বড় ধরনের নাম করতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন। মানে আমি খেলাধুলা করি, আমার সিনিয়র যারা আগে খেলছে, হ্যাঁ, তাগর উপরে ডিবেট করে আমি খেলাধুলা করি, তাগর আমি টার্গেট নিয়ে আমি খেলাধুলা করি। দুপুরের অনেক আগেই লালদিঘি ময়দানে জড়ো হন হাজার হাজার মানুষ। ঢাকঢোল আর বাদ্যের তালে তালে মাঠে প্রবেশ করেন নানা বয়সী বলিরা। এবার ছিল ঐতিহ্যবাহী এই খেলার 117তম আসর। 40 বছর তো আসছে জব্বার বলি খেলা। এই জব্বার বলি খেলার মূলত যে জিনিসটা, সেই জিনিসটা হলো কুস্তি বলি খেলা দেখার জন্য আসতেছে। আর এই বলি খেলার কারণে প্রত্যেকটা ধর্মের মানুষকে একত্রিত করা আব্দুল জব্বার। এই খেলাটা অনেক ভালো লাগে দেখতে, মানুষ অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। ভালো লাগতেছে যে আমরা খেলা দেখার জন্য আসছি। এইভাবে খেলাধুলো সারা বাংলাদেশে হোক, সবাই দেখুক, এই বৈশাখীর মেলাগুলো যেন সারা বাংলাদেশে হয়। বন্দরনগরের ঐতিহ্য ধরে রাখতে এ আয়োজন চলতে থাকবে বলে জানান আয়োজকরা। শক্তি সম্পন্ন আরো বলিরা আসবেন, তাদের নিয়ে আগামীতে আরো সুন্দর, আরো প্রাণোজ্জ্বল এই বলি খেলা হবে। এই বলি খেলার সার্থকতা হচ্ছে প্রত্যেক ঘরে ঘরে একটা প্রতিক্রিয়া, একটা আনন্দ, একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়। এবারের প্রতিযোগিতায় অংশ নেন ঢাকা, কুমিল্লা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান সহ বিভিন্ন জেলার 108 জন বলি।
ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুবকদের ঐক্যবদ্ধ করতে 1909 সালে বলি বা কুস্তি খেলার আয়োজন করেন নগরীর বদরপাতি এলাকার আব্দুল জব্বার সওদাগর। তার মৃত্যুর পর এটি জব্বারের বলি খেলা নামে পরিচিতি পায়। প্রতি বছরের 12 বৈশাখ এই বলি খেলা অনুষ্ঠিত হয়। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীকে হত্যা, একজনের মরদেহ নিখোঁজ। বিএনপি সরকার আগের ফ্যাসিবাদীদের পথে হাঁটা শুরু করেছে, অভিযোগ জামায়াত আমিরের। দেশে হাম ও হামের উপসর্গে আরও 11 শিশুর প্রাণ গেল, মৃতের সংখ্যা 250 ছাড়িয়েছে। রাজধানীর পাম্পে এখনও মিলছে না প্রত্যাশিত জ্বালানি, অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।